রিসেন্টলি একটা বই পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে মার্কেটিং ম্যাজিক। বইটা লিখছেন কোচ কাঞ্চন। প্রায় 558 পৃষ্ঠার একটা বই। এই 558 পৃষ্ঠা জুড়ে আসলে আছে মার্কেটিং ম্যাজিক। আমি বেসিক্যালি মার্কেটিং ম্যাজিক বইটাকে আজকে রিভিউ করব, তবে আমার এই রিভিউ কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো বুক রিভিউ হবে না। আমার এই রিভিউতে আমি চেষ্টা করবো যারা মার্কেটিং ইন্টারেস্ট রাখেন, যারা বিজনেস ইন্টারেস্ট রাখেন, তাদেরকে হেল্প করতে। সো আপনি বেসিক্যালি আজকে একটা বুক রিভিউ শুনবেন মার্কেটিং ম্যাজিক বইটা নিয়ে। অ্যান্ড আপনার মার্কেটিং অ্যান্ড বিজনেসে আপনি যদি স্ট্রাগল করেন, সেই স্ট্রাগল থেকে বের হয়ে আসার বেশ কিছু উপায়ও আমার এই রিভিউর মাধ্যমে খুঁজে পাবেন। সো আমি রাসেলে কাউসার, আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন। আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, একটা কন্টেন্ট মার্কেটিং এজেন্সি আছে, অ্যান্ড পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি মার্কেটে ট্রেনিং প্রোভাইড করি। সো আমার এই মার্কেটিং এক্সপিরিয়েন্স থেকে রাইট নাও আমরা মার্কেটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এসএমই অন্টারপ্রেনাররা মার্কেটে বেশ স্ট্রাগল করতেছেন তাদের মার্কেটিং অ্যাক্টিভিটি নিয়ে বা মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে নিয়ে। আর এই মার্কেটিং নিয়ে স্ট্রাগল করার সব থেকে বড় কারণ হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট। সো মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর আমরা জানি মেটা মার্কেটিংয়ে টার্গেটিং ব্যাপারটা এখন আর খুব একটা কাজ করে না। এখন যেটা কাজ করে সেটা হচ্ছে কন্টেন্ট, সাইকোলজি এবং ইমোশনাল ট্রিগার পয়েন্ট। অ্যান্ড সারপ্রাইজিংলি এই মার্কেটিং ম্যাজিক বইটা পড়তে গিয়ে আমি এই তিনটা জিনিসের কম্বিনেশন খুঁজে পাইছি বইয়ের ভেতর। ট্রাস্ট মি, আপনি যদি এই মার্কেটিং ম্যাজিক বইটা একবার পড়েন, আপনি কন্টেন্ট নিয়ে স্ট্রাগল করা ছেড়ে দিবেন। আপনি মানুষের সাইকোলজিতে কীভাবে ঢুকে যেতে হয় সেটা শিখে যাবেন, এবং কিভাবে একজন মানুষকে ইমোশনালি ট্রিগার করে তাকে আপনার বিজনেসের সাথে কানেক্টেড করে ফেলা যায়, এই সব কিছু শিখবেন আপনি এই মার্কেটিং ম্যাজিক বইটা থেকে। সো যে সকল মার্কেটার এবং বিজনেসম্যানরা মেটা অ্যান্ড্রোমেডা আসার পর স্ট্রাগল করতেছেন নিজেদের বিজনেস নিয়ে বা নিজেদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো নিয়ে, আপনাদের প্রত্যেকের জন্য একটা বেস্ট এবং বেস্ট বই হইতে পারে এই মার্কেটিং ম্যাজিক বইটা। সো আমি 558 পাতার এই মার্কেটিং ম্যাজিক বইটা পুরোটাই পড়ে দেখছি, অ্যান্ড আমি বেশ কিছু জিনিস আপনার জন্য নোট করে রাখছি। লাইক এখানে আমি একটু ভাঁজ করে রাখছি, পাশাপাশি আপনি দেখতে পাবেন আমি এখানে একটু ভাঁজ করে রাখছি, পাশাপাশি আপনি আরও দেখতে পাবেন আমি বিভিন্ন জায়গায় ভাঁজ করে রাখছি। সো এই পাতাগুলো ভাঁজ করে রাখার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, যেহেতু আমি বইটা রিভিউ করব, সো কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে আপনার সাথে আমার শেয়ার করা উচিত। আর এই পয়েন্টগুলো আমি যদি আপনার সাথে শেয়ার করি, একে আমার বইটা রিভিউ করা হয়ে যাবে, আর দুই হচ্ছে আপনি যে আমার একটা বুক রিভিউ শুনবেন, এতে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে কি না আদৌ। সো আমি এই জন্যই খুব বেছে বেছে কিছু জিনিস শেয়ার করব, যেগুলো আপনি একজন বিজনেসম্যান অথবা আপনি যদি একজন এসএমই অন্টারপ্রেনার অথবা আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন, আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে, আপনার বিজনেসে ভ্যালু অ্যাড করবে। আর পুরো বইটা যদি পড়ে ফেলেন তাহলে তো কথাই নাই। তো চলেন আমরা আমাদের রিভিউ পার্টটা শুরু করি। সো বইয়ের শুরুতেই কাঞ্চন ভাই একটা জিনিস লিখছে, যেটাকে উনি র্যাস মডেল বলছেন বা র্যাস ট্রিগার বলছেন। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে একজন মানুষকে বা একজন কাস্টমারকে সাইকোলজিক্যালি ট্রিগার করার জন্য বেস্ট ফর্মুলা। আসলে আপনাকে এই র্যাস মডেলটা একটু শেয়ার করি। ধরেন আপনি ডিসিশন নিয়েছেন আপনি একটা টয়োটা হ্যারিয়ার কিনবেন। সো আপনি কালকে থেকে কি দেখবেন জানেন? আপনি কালকে থেকে দেখবেন আপনার বামে ডানে আশেপাশে সামনে যেদিকে যাবেন একটা টয়োটা হ্যারিয়ার আপনার চোখে পড়বে। এর মানে কি মানুষ এরপর থেকেই টয়োটা হ্যারিয়ার ইউজ করা শুরু করছে? এর আগে কি মানুষ কখনো টয়োটা হ্যারিয়ার ইউজ করে নাই? ডেফিনেটলি করছে, বাট আপনি কখনো নোটিস করেন নাই। আপনি তখনই নোটিস করছেন যখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি কিনবেন। আমি আপনাকে একটা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন আমার হাতে একটা ডাক বক্স আছে, এটা একটা আমাদের একটা প্রপস, স্টুডিওর একটা প্রপস। সো আমি আপনাকে আজকে বললাম এই যে ডাক বক্স আমি আপনাকে দেখাইলাম, এবং আপনি একটু ভালো করে যদি আমার ডাক বক্সটা খেয়াল করেন, আগামীকাল থেকে আপনি রাস্তাঘাটে ডাক বক্স দেখা শুরু করবেন। ট্রাস্ট মি, বিশ্বাস করেন। আমি আপনাকে আজকে ডাক বক্স দেখাইলাম, এবং আপনি যদি আপনার মাথায় একবার ঢুকান, ওকে ডাক বক্স আমি তো ঢাকা শহরে কোথাও দেখেই নাই, বা দুই এক জায়গায় হয়তো দেখছি, বিশ্বাস করেন আমার এটা যদি আপনি খুব ভালোভাবে নোটিস করেন, আগামীকাল থেকে আপনি যেখানে যাবেন দেখবেন সব জায়গায় একটা একটা ডাক বক্স আছে। এটাই হচ্ছে রাস মডেল। এক্স্যাক্টলি এটাই হচ্ছে রাস মডেল। আসেন মডেলটা একটু এক্সপ্লেন করি। সো বেসিক্যালি রাস মডেল আসলে কোনো মডেল না, এটা আমাদের ব্রেনের একটা পার্ট। সো রাসের যে মানে সেটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম। সো কাঞ্চন ভাই তার বইতে যেটা মেনশন করছে সেটা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাস্টমারের এই রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমের ভেতরে ঢুকতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কাস্টমার আপনাকে নোটিস করবে না। আপনি আপনার কাস্টমারের কাছে আননোটিসেবল থেকে যাবেন। এই রাস মডেল নিয়ে আমি অনেক বেশি কথাবার্তা বলবো না, বাট আমি এটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আগামীকাল থেকে আপনি যদি এইরকম একটা ডাক বক্স হঠাৎ করে নোটিস করা শুরু করেন, তাহলে আপনার বুঝে নিতে হবে অ্যাজ এ মার্কেটার অথবা অ্যাজ এন অন্টারপ্রেনার আপনার প্রথম যেই কাজ সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কাস্টমারের রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমের ভেতরে ঢুকে যাওয়ার ব্যবস্থা করা। সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি আমার কাস্টমারের রাসের ভেতর ঢুকে যাওয়ার জন্য কী করতে পারি? সো আই উড সাজেস্ট ইউ 558 পাতার এই বইটা আপনি পড়ে ফেলতে পারেন। বিশ্বাস করেন খুব ধরে ধরে
হাতে কলমে বোঝানো হয়েছে কিভাবে আপনি কাস্টমারের এই রাসের ভেতরে ঢুকতে পারবেন। সো তারপর চলেন আমি একটা এক্সাম্পল দেই যেন আপনার বুঝতে সুবিধা হয়। সো এই বইতে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা হচ্ছে লাইক ফেরারি তো আমরা সবাই চিনি তাই না, একটা ড্রিম কার, আমাদের সবার জন্য ড্রিম কার। সো যারা ফেরারি ওন করে তারা কিন্তু কখনোই বলে না যে আমার ফেরারিতে 789 হর্স পাওয়ার আছে, আমার ফেরারিতে V12 ইঞ্জিন আছে, কিচ্ছু বলে না। তারা কি বলে জানেন? ফেরারি ওনাররা শুধু এটাই বলে আমার ফেরারি আছে, কারণ এই ফেরারি নামটাই একটা পাওয়ার, প্রেস্টিজ এবং প্রাইড। আর এই যে আমি ফেরারি চালাই, এই লাইনটার মধ্যে কিন্তু আছে 5 কোটি টাকার ফিলিং, 10 কোটি টাকার ফিলিং। সো আপনিও যে এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন বা বিক্রি করবেন, আপনাকেও আপনার ওই প্রোডাক্টের ভেতরে কোটি টাকার ফিলিং দিতে হবে। কিভাবে দিবেন? এই বইতে একটা এক্সাম্পল দিছে। ধরেন আপনি সোনার গহনা বিক্রি করেন, আপনি কখনোই বলবেন না আমি সোনার গহনা বিক্রি করি। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আপনার মেয়েটা বড় হয়ে যাবে, কিন্তু এই নাকফুলটা সারা জীবন তার সাথে থাকবে। জাস্ট কল্পনা করেন কত পাওয়ারফুল একটা লাইন। আমি বলতে পারতাম যে আমি নাকফুল বিক্রি করি, কিন্তু আমি এটা বলি নাই। আমি একজন কাস্টমারকে বলতে পারতাম তুমি নাকফুল কিনো আমার কাছ থেকে, তোমার মেয়ের বিয়ের জন্য তুমি আমার কাছ থেকে নাকফুল কিনো, এটা আমি বলি নাই। এর বদলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, বা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আপনার মেয়েটা বড় হয়ে যাবে, কিন্তু এই নাকফুলটা সারা জীবন তার কাছে থাকবে, আপনার স্মৃতি হয়ে থাকবে। অ্যান্ড এক্স্যাক্টলি এভাবেই আপনি চাইলে আপনার কাস্টমারের সাইকোলজিতে ঢুকতে পারবেন। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনি স্কুল ব্যাগ বিক্রি করতেছেন। সো আপনি চাইলে এটা বলতে পারেন যে আপনার বাচ্চার প্রথম স্কুল ব্যাগটা আমার কাছ থেকে কিনুন, অথবা আপনি বলতে পারেন আপনার বাচ্চার স্কুল ব্যাগটা আমার কাছ থেকে কিনুন, আমি একটা মজবুত স্কুল ব্যাগ বিক্রি করি। অথবা আপনি এটাও বলতে পারেন, যেটা কোচ কাঞ্চন শেখাই দিচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে আপনার বাচ্চার প্রথম ক্লাসে তার কাঁধে বইয়ের ওজন নয়, স্বপ্নের ওজন দিন। ভাই ট্রাস্ট মি, আপনি একটা কাস্টমারের সাথে যদি এইভাবে সাইকোলজিক্যাল কানেকশন তৈরি করতে পারেন, আপনি যদি তার র্যাসে ঢুকতে পারেন, ট্রাস্ট মি সেই কাস্টমার আপনাকে মনে রাখবে, আপনার ব্র্যান্ডকে মনে রাখবে। আচ্ছা ব্র্যান্ডিং ভুলে যান, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেডা। আমরা তো সবাই মেটা অ্যান্ড্রোমেডার আপডেটের কথা জানি। সো মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর মেটা অ্যান্ড্রোমেডা কিন্তু বলে তুমি ভাই তোমার কাস্টমারকে এইভাবে কন্টেন্ট দিয়ে সাইকোলজিক্যাল গেমের মাধ্যমে যদি ট্রিগার করতে না পারো, আমি ভাই তোমার জন্য বেটার আউটপুট আনতে পারবো না। সিম্পল জিনিস। সো আমি যদি এই রেস মডেলকে একটা র্যাপ আপ দিই, তাহলে এই বইতে যেটা বলা হয়েছে, মানে মার্কেটিং ম্যাজিক বইতে কোচ কাঞ্চন যেটা বলছেন সেটা হচ্ছে আমরা একটা সময় ইউএসপি বিক্রি করতাম, তাই না? ইউনিক সেলিং প্রপোজিশন আমরা খুঁজে বের করে চেষ্টা করতাম আমার প্রোডাক্টের ভেতর কি এমন ইউএসপি আছে যেটা আমি চাইলে বিক্রি করতে পারি। বাট এই বইতে কোচ কাঞ্চন বলছেন ইউএসপি না, আপনি এখন বিক্রি করার চেষ্টা করেন ইএসপি। ইএসপি মানে হচ্ছে ইমোশনাল সেলিং পয়েন্ট। সো এই বইটা চমৎকার একটা সোনার খনি হইতে পারে যদি আপনি আসলেই ইউএসপি তো আমরা ডেফিনেটলি বিক্রি করবো, বাট ইউএসপির সাথে আমরা যদি মনে করি যে আমরা আমার কাস্টমারকে ইউএসপির পাশাপাশি ইএসপিও সেল করব। সো এখন ডিসিশন আপনার, আপনি শুধু ইউএসপি বিক্রি করবেন না ইউএসপির সাথে ইএসপিও বিক্রি করবেন। সো এই ইএসপি কীভাবে বিক্রি করবেন এটা যদি বুঝতে চান, মার্কেটিং ম্যাজিক বইটা পড়তে পারেন, অথবা আপনি নিজে আরও স্টাডি করে রিসার্চ করে জেনে নিতে পারেন। সো চলেন আমি আপনাকে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি এই বই থেকেই। সো আমরা যদি 175 নম্বর পৃষ্ঠায় আসি, একটা চমৎকার জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই বইতে 5P নিয়ে একটা কনসেপ্ট শেয়ার করা হয়েছে। নর্মালি আমরা মার্কেটিংয়ে 4P চিনি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। 7Pও আমরা শুনছি, 9Pও আমরা শুনছি। তো 5P এক্সপ্লেন করা হয়েছে। সো 5Pটা কি দেখেন। সো 5P বেসিক্যালি এখানে কি, এখানে 5P দিয়ে যেটা মেন করা হয়েছে সেটা হচ্ছে একটা প্রোডাক্টকে বোঝা, মানে 5টা P এর মাধ্যমে একটা প্রোডাক্টকে বোঝা, একটা কাস্টমারকে বোঝা, কাস্টমারের পেইনটা বোঝা, সেই পেইনটা সলভ করা, ফাইনালি তার কাছে সেল করা। সো এখানে 5টা যেই পি এক্সপ্লেন করা হয়েছে সেটা হইল পেইন, প্রায়োরিটি, পেমেন্ট পাওয়ার, পার্সোনালিটি ফিট অ্যান্ড ফাইনালি পারচেজ ইনটেন্ট। সো এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে। এক্সাম্পলটা হচ্ছে একটা হিজাব। ফর এক্সাম্পল আপনার একটা হিজাব ব্র্যান্ড আছে। সো আপনার যদি একটা হিজাব ব্র্যান্ড থাকে, আপনার প্রথমে যেটা করতে হবে খুঁজে বের করতে হবে আপনার কাস্টমার অ্যাকচুয়ালি কারা। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি হিজাব কারা পরে, যারা অফিসে যায়, চাকরি বাকরি করে, এমন ফিমেলরা বাসা থেকে বের হওয়ার সময় হিজাব পরে বের হয়, আমরা ধরে নিচ্ছি। সো এমন ওয়ার্কিং উইমেনদের পেইন কি অ্যাকচুয়ালি, মানে প্রথম পি পেইন। পেইন কি অ্যাকচুয়ালি? পেইন হচ্ছে সে যখন হিজাব পরে বের হয় তার গরম লাগে, মাথা চুলকায়, ঘেমে যায়, মাথা ব্যথা করে, এগুলো পেইন। এখন তার অ্যাকচুয়ালি প্রায়োরিটি কি, সে কি চায়? সে যেটা চায় সেটা হচ্ছে সে তার যেহেতু রোজ অফিসে যাইতে হয়, তার একটা কমফোর্ট দরকার, এমন একটা হিসাব দরকার যেটা তাকে প্রোডাক্টিভ রাখবে এবং স্টাইলিশও দেখাবে। ওকে, দেন 3 নাম্বার পি পেমেন্ট পাওয়ার। এবার আমরা চিন্তা করবো যেহেতু একজন ওয়ার্কিং উইমেন, আমরা যদি 1,000-1,200 টাকা বা 1,000-1,200-800 টাকায় একটা হিজাব লঞ্চ করি যেটা তার পেইন সলভ করবে,
তার প্রায়োরিটিকে ম্যানেজ করবে সেটা সে কিনতে পারবে কিনা। ইয়াস, যেহেতু উনি একজন ওয়ার্কিং উইমেন, সো 1,1200 টাকায় উনি একটা হিজাব অ্যাফোর্ড করতে পারবে। সো এইটা হলো আমরা চিন্তা করলাম যে আমার পেমেন্ট পাওয়ার আছে কিনা কাস্টমারের। দেন আমরা দেখবো পার্সোনালিটি ফিট। আমার যেই কাস্টমারকে বেস করে আমি একটা প্রোডাক্ট প্ল্যান করতেছি সেই প্রোডাক্টটা আদৌ তার পার্সোনালিটিতে ফিট করে কিনা। যেমন ধরেন আমি যাদেরকে টার্গেট করছি লাইক ওয়ার্কিং উইমেন, ওনারা কেমন, ওনারা একটু বিউটি কনসাস, একটু মডেস্ট ফ্যাশন ফলো করে। হ্যাঁ, উনি একটু ধার্মিক বাট একটু মডেস্ট ফ্যাশনটা ফলো করতে চায়। পাশাপাশি উনি হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে দেখে যে লাইক ধরেন অমুক ইনফ্লুয়েন্সার এরকম একটা হিজাব পড়ছে, এরকম একটা হিজাবকে প্রমোট করছে, ভালো লাগছে। সো এরকম বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে ওনারা দেখে। আর ফাইনালি ওনার পারচেজ ইন্টেন্ট আছে কিনা। ইয়েস, ডেফিনেটলি ওনার পারচেজ ইন্টেন্ট আছে, তবে এখানে আমাদেরকে একটু হয়তো কনসেপচুয়ালি কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যে হিজাবটা বিক্রি করবো এই হিজাবটা আমরা বলতে পারি এইটা একটা ব্রেদেবল হিজাব, রাইট? আমি কিন্তু আমার কাস্টমারকে আমার প্রথম 4টা পি এক্সপ্লেন করতে পারতেছি না। ফাইনালি আমি তাকে যেটা এক্সপ্লেন করবো, ফাইনালি তাকে পারচেস করার জন্য, তার ইন্টেন্ট তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, একটা কনসেপ্টে আসতে পারি। কনসেপ্ট হচ্ছে কি, এটা একটা ব্রেদেবল হিজাব। সো ব্রেদেবল হিজাব মানে কি, এটা একটা কমফোর্টেবল হিজাব। সো ব্রেদেবল মানে এটা একটা এক ধরনের ফ্যাব্রিক যেটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক। সো আমরা সেই কমফোর্টেবল ফ্যাব্রিকের থ্রুতে যদি একটা হিজাব নামাইতে পারি ব্রেদেবল হিজাব, এবং সেটা যদি আমরা একজন ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোট করতে পারি, অথবা আমরা যদি সেটাকে তার পার্সোনালিটির সাথে ম্যাচ করাইতে পারি, তাহলে আমার কাস্টমারের হাই চান্স আছে সে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো এরকম ব্রেদেবল হিজাব হয়তো মার্কেট আর কেউ বিক্রি করে না। সো আমি যেহেতু প্রথম মার্কেটে আসতেছি, হাই চান্স আছে আমার অডিয়েন্স আমাকে চিনবে, খুব ইজিলি চিনবে, খুব ফাস্ট চিনবে, আমাকে মনে রাখবে এবং লং টাইম আমার সাথে থাকবে, অ্যান্ড আমার কাছ থেকে রিপিটেডলি পারচেস করবে, অ্যান্ড তার বিভিন্ন কলিগদেরকে সে আমাকে রেফার করবে। সো এইভাবে 5টা পি বেসিক্যালি আমাদেরকে এখানে শেখানো হয়েছে এই বইয়ের থ্রুতে। চলেন আমি আপনাকে আরও 2-1টা জিনিস শেয়ার করি, তাহলে আমার বইটা কিন্তু রিভিউ করা হয়ে যায় অলমোস্ট। সো আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, একটা ছোটো পয়েন্ট, খুবই ছোটো, এই যে আমি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই ছোটো একটা পয়েন্ট, এইটুকু একটা পয়েন্ট। সো এই পয়েন্টটার নাম হচ্ছে বেসিক্যালি অফার স্ট্যাক। সো অফার স্ট্যাক কি, আমি একটু পড়ে শুনি আপনাকে। অফার স্ট্যাক হলো এমন এক প্রেজেন্টেশন কৌশল যেখানে আপনার মূল প্রোডাক্টের চারপাশে বিভিন্ন বোনাস, গ্যারান্টি, এক্সট্রা সুবিধা, সাপোর্ট সিস্টেম সাজিয়ে দেওয়া হয়, যেন কাস্টমার ভাবে এটা কিনলে আমি সব কিছুই পাচ্ছি। সো এটা অনেকটা খাবারের প্লেটের মতো। সো আপনি যদি একটা খাবারের প্লেটে শুধু সাদা ভাত রাখেন তাহলে এটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয় না, বাট ওই খাবারের প্লেটে সাদা ভাতের আশেপাশে আপনি যদি একটা কনসেপ্ট ডিজাইন করেন এইভাবে যে মায়ের হাতের রান্না, ওকে, সো ভাত প্লাস আপনি তরকারি দিলেন, যে জিনিস হচ্ছে কি মায়ের হাতের রান্না, একটা কনসেপ্ট তৈরি করলাম আমরা যে মায়ের হাতের রান্না আছে, মানে এই প্লেটে মায়ের হাতের রান্না আছে, সালাদ আছে, লেবু আছে, কোনো একটা পানীয় আছে, চাটনি আছে, ডেজার্ট আছে, সাথে যদি তাকে জানানো হয় পুরো জিনিসটা একটা মায়ের হাতের রান্না, তাইলে কিন্তু জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ হয়ে যায় দুইভাবে। এক হচ্ছে ভিজিবিলিটি, যে আমি যা দেখতেছি অ্যাট্রাকটিভ লাগতেছে, চাটনি আছে, সালাদ আছে, তরকারি আছে, ভাত আছে, একটা ড্রিঙ্কস আছে, অনেক ভালো লাগতেছে জিনিসটা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইমোশনাল, মানে ইমোশনালিও আমার যেটা ভালো লাগতেছে যে মায়ের হাতের রান্না বা মায়ের হাতে তৈরি করা খাবার। সো এটা হচ্ছে বেসিক্যালি অফার স্ট্যাক, না আপনি কীভাবে আপনার অফার তৈরি করতে পারেন। সো নর্মালি অফার বললে মানুষ যেটা বোঝে সেটা হইলো ডিসকাউন্ট, একটা কিনলে একটা ফ্রি, বাট এখানে অফার মানে সেটা বোঝানো হয় নাই। এখানে অফার মানে বোঝানো হয়েছে একটা কমপ্লিট প্যাকেজ। তোমার কাস্টমারকে তুমি তোমার মেইন প্রোডাক্টের সাথে এমনভাবে একটা প্যাকেজ ডিজাইন করে দাও যেন সেটা ভিজিবিলি এবং ইমোশনালি দুইভাবে তাকে ট্রিগার করে, এবং সে যেন ওই প্রোডাক্টটা তোমার কাছ থেকে পারচেজ করেই করে। আমাদের বেসিক্যালি আমরা যখন মার্কেটিং করি আমাদের 3টা মিডিয়া থাকে, একটা হচ্ছে ওন মিডিয়া, একটা হচ্ছে রেন্টেড মিডিয়া, আর একটা হচ্ছে পেইড মিডিয়া। সো ভালো করে বুঝেন, ওন মিডিয়া, রেন্টেড মিডিয়া, পেইড মিডিয়া। পেইড মিডিয়া আমরা সবাই ক্লিয়ার, ফেসবুকে, গুগলে, টিকটকে টাকা পয়সা দিছি, আমাদেরকে রিচ দিছে, প্রোডাক্ট সেল হয়েছে, এই হলো পেইড মিডিয়া। রেন্টেড মিডিয়া মানে একটা ইউটিউব চ্যানেল হইতে পারে, একটা ফেসবুক পেজ হইতে পারে, যে আমার নিজের না, আমার পার্সোনালি, এটা আমার না, অন্যজনের, বাট আমি ইউজ করতেছি, এটা রেন্টেড মিডিয়া। আর ওন মিডিয়া মানে আপনার মিডিয়া। ফর এক্সাম্পল, আপনার কাছে আপনার কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, এটা আপনার একটা ব্লগ সাইট আছে, এটাও কিন্তু আপনার একটা কমিউনিটি আছে, এটাও কিন্তু আপনার, সেটা হচ্ছে ওন মিডিয়া। সো অ্যাজ এ মার্কেটিং এজেন্সি ওনার আমি অলওয়েজ আমার ক্লায়েন্টকে প্রিফার করি, বা আমি অ্যাজ এ ট্রেনার আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি যে আপনি শুধু পেইড মিডিয়ার উপর ডিপেন্ড করলে অ্যাকচুয়ালি আপনি কিন্তু এই রাইট নাও 2026 সালে ভালো মার্কেটিং করতে পারবেন না, ভালো বিজনেস করতে পারবেন না। ভালো মার্কেটিং এবং ভালো বিজনেস করার জন্য আপনাকে মোর সেলস চ্যানেলে ফোকাস করতে হবে। অ্যান্ড এক্স্যাক্টলি, আচ্ছা আমি এক্সপ্লেন করে দিই হোয়াট ইজ মোর সেলস চ্যানেল। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটে অডিয়েন্স আসছে,
অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, কিন্তু পারচেস করে নাই। সো যারা পারচেস করছে তারা তো করছে। সো আপনি যেটা করতে পারতেন, আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে একটা প্লাগইন ইউজ করতে পারতেন, অথবা আপনি কোনো একটা টেকনোলজি ব্যবহার করতে পারতেন যেটার থ্রুতে চেক আউট করা ইনফরমেশনগুলো বা ডাটাগুলো আপনি ফাইন্ড আউট করতে পারতেন খুব ইজিলি। সো যারা চেক আউট করে গেছে, আপনি যদি তাদের ফোন নাম্বার, ইমেল আইডিগুলো কালেক্ট করতে পারেন, অ্যান্ড আপনার সেলস টিম যদি আপনার ওই কাস্টমারকে ফোন করে জানতে পারে কেন সে প্রোডাক্টটা কিনে নাই, তার প্রবলেমটা কোথায় ছিল, এবং এই প্রবলেমের সলিউশনটা যদি তাকে দিতে পারে, ডেফিনেটলি ওই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেই করবে। সো এটা কিন্তু একটা সেলস চ্যানেল, নিউ সেলস চ্যানেল। একইভাবে আপনার যদি একটা ব্রডকাস্টিং গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে, অনেক কন্ট্যাক্ট নাম্বার আছে, একটা ব্রডকাস্টিং গ্রুপ বানাইতে পারছেন, যে গ্রুপে কন্টিনিউয়াসলি আপনি আপনার প্রোডাক্টকে ফিচার করতে পারছেন, প্রমোট করতে পারছেন, এটা আপনার আরেকটা সেলস চ্যানেল, তাই না? সো এইভাবে আপনি কিন্তু মাল্টিপল অফ সেলস চ্যানেল তৈরি করতে পারেন, লট অফ সেলস চ্যানেল। তো এই বইটাই বেসিক্যালি এই জিনিসটাই মিন করছে, অর্থাৎ মার্কেটিং ম্যাজিক বইটাই বলা হয়েছে আপনার ভাই 3 ধরনের মিডিয়া আছে, একটা ওন মিডিয়া, একটা রেন্টেড মিডিয়া, একটা পেইড মিডিয়া। আপনি পেইড মিডিয়া নিয়ে কাজ করতেছেন খুবই ভালো, আপনি রেন্টেড মিডিয়া নিয়ে কাজ করতেছেন খুবই ভালো। পাশাপাশি যেটা আমরা করি না, ওন মিডিয়া তৈরি করার চেষ্টা করি না, যেটা আমার নিজের কন্ট্রোলে থাকবে। আমার রেন্টেড মিডিয়া এবং পেইড মিডিয়া যদি কখনো নষ্ট হয়ে যায়, আমার ওন মিডিয়া যেন আমার হাতে থাকে, আমি যেন আমার ওন মিডিয়ার মাধ্যমে আমার সেলটাকে কন্টিনিউয়াসলি আমি ইমপ্রুভ করতে পারি, অথবা রেন্টেড মিডিয়া এবং পেইড মিডিয়া পাশাপাশি ওন মিডিয়া ব্যবহার করে আমি যেন আমার 2টা সেল বাড়াইতে পারি, 10টা সেল বাড়াইতে পারি। এই জিনিসটা এখানে মেন করা হয়েছে। সো আপনি কীভাবে নিজের ওন মিডিয়া ক্রিয়েট করবেন, অ্যান্ড নিজের ওন মিডিয়া ক্রিয়েট করে কীভাবে নিজের ওন মিডিয়া নিয়ে কাজ করবেন, সো এই জিনিসগুলো এই বইতে খুব ভালোভাবে শেখানো হয়েছে। আমার মনে হয় আপনারা বইটা একটু পড়ে দেখতে পারেন। সো চলেন আমরা একটু সামনের দিকে আগাই আবার। দেন 301 নম্বর বাদে একটা চমৎকার জিনিস পাইছি আমি, সেটা হলো সাইকোলজি বিহাইন্ড লেয়ার প্রেজেন্টেশন। সো এই জায়গায় যেটা বলা হয়েছে যে আপনি আসলেই যদি একজন কাস্টমারকে ট্রিগার করতে চান, আপনাকে ওই কাস্টমারের শুধু, আমরা এতক্ষণ কিন্তু বলতেছিলাম ইমোশনালি ট্রিগার করেন, অথবা এইভাবে করেন ওইভাবে করেন। সো এই বইতে বলা হয়েছে ভাই আপনাকে কিন্তু 5টা টাচ পয়েন্ট থেকে ট্রিগার করতে হবে। সো সেই টাচ পয়েন্টগুলো কি? নাম্বার 1 ইমোশনাল লেয়ার, নাম্বার 2 ভিজুয়াল লেয়ার, নাম্বার 3 লজিক্যাল লেয়ার, নাম্বার 4 সোশ্যাল লেয়ার, এবং নাম্বার 5 বোনাস লেয়ার। সো আপনি যেটা করতে পারেন, একজন কাস্টমারকে এই 5টা লেয়ারে ট্রিগার করতে পারেন, অথবা বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন লেয়ারে ট্রিগার করতে পারেন। তো চলো আমরা একটু বুঝি এই লেয়ারগুলো আসলে কি। সো ফার্স্ট থিং ইমোশনাল লেয়ার। সো ইমোশনাল লেয়ারে আমরা অলরেডি কথাবার্তা বলতেছিলাম যে আপনি আপনার কাস্টমারের ইমোশনে যদি ট্রিগার করতে পারেন, সাইকোলজিতে যদি ট্রিগার করতে পারেন, খুব ফাস্ট ওই কাস্টমারকে আসলে কাস্টমারে কনভার্ট করা পসিবল হয়ে ওঠে। সেখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে এমন, ধরেন আপনি আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনবেন, অথবা আমি একটা শাড়ি বিক্রি করব, আমার উদ্দেশ্য হচ্ছে ছেলেদের কাছে বিক্রি করা যারা তার মায়ের জন্য কিনবে। সো এখানে আপনি ইমোশনালি ট্রিগার করতে পারেন এইভাবে, এই শাড়িটা দিলে আপনার মা খুশি হবেন, অথবা এই শাড়িটা পেয়ে আপনার মা হেসে উঠবেন। একবার ভাবুন তো আপনার মায়ের মায়া ভরা হাসি মুখটা। ট্রাস্ট মি, এই লাইনটা বলে আমি ইমোশনাল হয়ে গেছি, মানে আমারই মানে কল্পনার মধ্যে আমার মায়ের চেহারা ভেসে উঠছে যে আমি একটা নতুন শাড়ি আমার মাকে দিছি, আমার মা হাসি দিচ্ছেন, এবং সেই হাসিটা ওয়াও, মানে আমার মানে এই হাসির সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না। তো এটা হলো ইমোশনাল লেয়ার। আপনি আপনার কাস্টমারের ইমোশনাল লেয়ারে অলওয়েজ কাজ করেন, নাম্বার 1। নাম্বার 2, শুধু ইমোশনাল লেয়ারে কাজ করলেই হবে না, চাইলে কিন্তু বাদ বাকি 5টা লেয়ারেও বা বাদ বাকি যে 4টা লেয়ার সেগুলোতেও আপনি ট্রিগার করতে পারেন। এর মধ্যে আমাদের সেকেন্ড লেয়ারটা হচ্ছে ভিজুয়াল লেয়ার। তো আমি ইমোশনাল ট্রিগার করলাম, ইমোশনাল ট্রিগার করার পর কী হবে, একজন কাস্টমার বা আমি ট্রিগার হওয়ার পর আমি কী করবো, আমি আপনার বিজনেস পেজে যাব, আমি আপনার ওয়েবসাইটে যাব। আপনার বিজনেস পেজ, আপনার ওয়েবসাইট, আপনার কন্টেন্ট, আপনার ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে ভিজুয়াল লেয়ার, যেটা আমি চোখে দেখতেছি। এই লেয়ারগুলোতেও ওই ইমোশনটা থাকা লাগবে, হয়তো আমি আপনার সাথে ফাইনালি কানেক্ট হব না। সো আমরা যেটা বুঝলাম, আমরা যদি আমাদের কাস্টমারকে ইমোশনালি ট্রিগার করতে পারি অ্যান্ড ভিজুয়ালিও যদি ট্রিগার করতে পারি, এটা অনেক বেশি ইফেক্টিভ। দেন 3 নাম্বার যেটা, সেটা হলো লজিক্যাল লেয়ার। সো সবসময় সব কিছু ইমোশনালি ট্রিগার করা সম্ভব নাও হইতে পারে, অথবা আপনি ইমোশনালি ট্রিগার করতে পারেন, এবং ইমোশনালি ট্রিগার করার পর আপনি ওই কাস্টমারকে আবার লজিক্যালিও ট্রিগার করতে পারেন। সো আমি এই বইতে দিয়ে একটা এক্সাম্পল আপনাকে বোঝাই যে কীভাবে আসলে লজিক্যালি মানুষ ট্রিগার হয়। ধরেন আপনি আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল করেন, এই আয়ুর্বেদিক প্রোডাক্ট FDA অ্যাপ্রুভড, এবং 24 ঘন্টার মধ্যে ডেলিভারি, কাজ না করলে টাকা ফেরত। দেখেন লজিক দিয়ে বোঝাইছি। প্রথমত FDA অ্যাপ্রুভড মানে তুমি ভরসা রাখতে পারো, দ্বিতীয়ত 24 ঘন্টার মধ্যে ডেলিভারি, এর মানে হচ্ছে তোমাকে আমি প্রায়োরিটি দিছি, যেহেতু এটা একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, তুমি যত তাড়াতাড়ি পাবা অত তোমার জন্য ভালো, আমি প্রায়োরিটি দিছি। ফাইনালি কনফিডেন্স দিছি, কাজ না হইলে ভাই টাকা ফেরত। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা লজিক দিয়ে বোঝাইতে পারি। অ্যান্ড 4 নাম্বার যে পয়েন্টটা বা 4 নাম্বার যে লেয়ারটা, সেটা হলো আজকে সোশ্যাল লেয়ার।
তো সোশ্যাল লেয়ারে কী কী থাকে, লাইক ধরুন একটা টেস্টিমোনিয়াল, আমার ওষুধটা খেয়ে এই মানুষটা সুস্থ হয়ে গেছে, এটি হলো একটা সোশ্যাল লেয়ার, একটা সোশ্যাল স্টেটমেন্ট। এরপরে একটা ইনফ্লুয়েন্সার রিভিউ হইতে পারে, একটা ইউজিসি কন্টেন্ট হইতে পারে। সো আপনাকে আপনার বিজনেসে এই 4 নাম্বার লেয়ারটা মানে সোশ্যাল লেয়ারটা নিয়েও কাজ করতে হবে, তাইলে আপনার বিজনেস আসলে জমবে। ফাইনালি বোনাস লেয়ার, এটা বেশি ইন্টারেস্টিং। দেখেন বোনাস লেয়ার মানে হলো লাস্টের পুশ করা। সো বোনাস লেয়ার আমরা কী করি, আজকে যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি ফ্রি, অথবা আজকে যদি অর্ডার করেন একটা ডিটক্স স্যুপ ফ্রি, এই সপ্তাহে যারা কিনবে তারা পাবে ফ্রি ফেস মাস্ক, অথবা এই সপ্তাহে কিনলে অথবা এত তারিখের প্রতি কিনলে এটার সাথে এত টাকার কুপন, এত টাকা ডিসকাউন্ট, ডেলিভারিটা আমরা হয়তো দিয়ে দিচ্ছি ফ্রিতে বা পরেরটা ফ্রিতে, হোয়াট এভার। একটা আর্জেন্সি ক্রিয়েট করা, একটা ফোমো ক্রিয়েট করা, এই জিনিসগুলো বেসিক্যালি বোনাস। অর্থাৎ এই বোনাস জিনিসগুলো দিয়ে আর্জেন্সি ক্রিয়েট করা, সেই জন্য আর্জেন্ট বেসিসে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার ট্রাই করে। সো এই হলো বেসিক্যালি প্রেজেন্টেশন লেয়ার বা দ্য সাইকোলজি বিহাইন্ড এ লেয়ার প্রেজেন্টেশন। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় কি আলটিমেটলি এই জিনিসগুলোই তো আমাদের বিজনেসে কাজ করে, তাই না? সো আমার ইচ্ছা ছিল বইটার অলমোস্ট প্রত্যেকটা জিনিসই আপনার সাথে শেয়ার করা, রিভিউ করা। আবার ফ্যাক্ট হচ্ছে বইটা আসলে এত বড় একটা বই রিভিউ করতে আমার ধারণা অ্যাটলিস্ট আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। অলরেডি আমার ধারণা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আমি আর অনেক বেশি এক্সপ্লেন করবো না, বাট এখানে ইন্টারেস্টিং অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটু শেয়ার করি, তাহলে আপনার হয়তো ইচ্ছা জাগতে পারে বইটা পড়ার। আমি একটা পয়েন্ট বলি আপনাকে, হাই ভ্যালু কাস্টমারকে হাই কেয়ার দিন, শেখানো হয়েছে কীভাবে হাই ভ্যালু কাস্টমারকে আপনি হাই কেয়ার দিয়ে ধরে রাখতে পারবেন। এখানে বলা হয়েছে রিলেশনশিপ ROI, আমরা ROI অনেক শুনছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বাট এখানে বলা হয়েছে রিলেশনশিপ ROI মানে কাস্টমার ভালোবাসা মানেই দীর্ঘমেয়াদী আয়। দ্যাট মিনস কি আপনার কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করার অনেক স্ট্র্যাটেজি এইখানে শেখানো হয়েছে। লয়ালটি লুপ মানে হইলো কাস্টমারকে বারবার ফেরত আনুন। সো কাস্টমারকে লয়াল বানান এবং লুপের মধ্যে রাখেন, কিভাবে করবেন শেখানো হয়েছে। সো এই ছিল আপনার জন্য আমার মার্কেটিং ম্যাজিক বইয়ের বুক রিভিউর কিছু অংশ। সো আপনাদের ইন্টারেস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি এই মার্কেটিং ম্যাজিক বই থেকে আরও বেশ কিছু পার্ট বা আরও বেশ কিছু অংশ তুলে হয়তো সেকেন্ড পার্ট বানিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট আজকে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনাকে এই বইয়ের এমন কিছু জিনিস শেয়ার করা যেটা আপনি আপনার বিজনেসে আপনার মার্কেটিং ক্যাম্পেইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং কালকে থেকে আপনি হয়তো একটা ভিজুয়াল রেজাল্টও দেখা শুরু করবেন। সো এই তো আজকের বুক রিভিউ আমি এখানে শেষ করছি। মার্কেটিং ম্যাজিক আসলেই একটা ম্যাজিক্যাল বুক। যদি আপনার মার্কেটিং বিজনেস এই এরিয়াতে ইন্টারেস্ট থাকে, বইটা আপনি পড়ে দেখতে পারেন, আমি রেকমেন্ড করছি।